আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট। তো গল্প শুরু হওয়ার আগে একটা কথা বলতে চাই, এটা আমার নতুন চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো চলুন গল্পে ফেরা যাক। সিঁড়ি দিয়ে নামতে থাকা অনুকে দেখে কিছুক্ষণের জন্য থেমে যায় ওয়াহিদ। চোখে অদ্ভুত শীতলতা, ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে অনুকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। ওয়াহিদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অনু কিছুটা ইতস্তত বোধ করে। ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে ওয়াহিদের সামনে এসে দাঁড়ায়। ওয়াহিদ কিছু বলছে না জন্য অনু মাটি থেকে চোখ তুলে ওয়াহিদের দিকে তাকায়। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে চেয়ে আসে অনুর দিকে। অনু কিছুটা ঘাবড়ে গিয়ে চোখ সরিয়ে নিল, কিন্তু পরক্ষণেই ওয়াহিদ গলায় কঠোর স্বর এনে অনুকে বলল, চুল খোলা রেখেছো কেন? আর মাথায় ওড়না কই? চুপচাপ মাথায় ওড়না দিয়ে চলো আমার সাথে, একদম বেশি নাটক করবা না। অনু কিছু বলে না, কোথায় নিয়ে যাচ্ছে তাও জিজ্ঞেস করলো না, চুপচাপ ওয়াহিদের পেছন পেছন হাঁটতে থাকে। গাড়ির সামনে এসে ওয়াহিদ অনুকে গাড়িতে উঠতে বলে। অনু পেছনের সিটে বসতে নিলে ওয়াহিদ গম্ভীর স্বরে বলে ওঠে, হোয়াট রাবিশ, আমি তোমার ড্রাইভার না যে তোমাকে পিছনে নিয়ে শহর ঘোরাবো। চুপচাপ সামনে এসে বসো। মুখ গোমরা করে সামনের সিটে বসে অনু জানালার দিকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াহিদ অনুর পাশে ড্রাইভিং সিটে বসে। বিরক্ত হয়ে অনুর দিকে ঝুঁকে আসে। অনু চমকে গিয়ে ওয়াহিদের মুখের দিকে তাকায়। কিছু বলতে যাবে অনু, তার আগেই ওয়াহিদ অনু সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। রাস্তাগুলো চারপাশে গাছগাছালিতে ভরে উঠছে। আশেপাশে কোনো বিল্ডিং নেই, দেখে মনে হচ্ছে শহর ছেড়ে অন্য কোথাও চলে এসেছে তারা। গাড়ির মধ্যে নীরবতা বিরাজমান, কেউ কারোর সাথে একটা কথাও বলছে না। অনু জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। বাইরের মৃদু বাতাসে অনুর চুলগুলো এলোমেলো হয়ে কপালে উপচে পড়ছে। অনু বারবার সেই অবাধ্য চুলগুলো কানের নিচে গুজে দিচ্ছে। অনুর হাবভাব দেখে ওয়াহিদ বিরক্ত হয়ে গাড়ির গ্লাসটা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে অনু তীক্ষ্ণ চোখে ওয়াহিদের দিকে তাকায়। অনুর প্রচন্ড রাগ পেলেও ওয়াহিদের কঠোর চোখ দেখে অনুর সব রাগ হাওয়া হয়ে গেল। শান্ত স্বরে বলে উঠল, আপনি গ্লাসটা বন্ধ করলেন কেন? খুলে দেন বলছি। না হলে? ওয়াহিদ গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, না হলে কি? অনু আমতা আমতা করে বলে ওঠে, দেখুন আমি সাবধান করে দিচ্ছি, গাড়ির কাজ খুলে দিন, না হলে কিন্তু। ওয়াহিদ আবার বলে, না হলে কি করবা বলো? অনু রেগে গিয়ে বলে ওঠে, না হলে কিন্তু আমি বমি করে দিব, পরে আমার দোষ দিতে পারবেন না। আমি আগেই সাবধান করে দিচ্ছি, এসব গাড়িতে আমি চলাচল করতে পারি না, সেজন্য বাবা আমায় স্কুটি কিনে দিয়েছে। অনুর কথা শুনে ওয়াহিদ আর তেড়ামি করে না, বিরক্ত হয়ে গ্লাসটা খুলে দেয়। ওয়াহিদের মন চাচ্ছে ধাক্কা মেরে অনুকে গাড়ি থেকে ফেলে দিতে। অনেক কষ্ট করে নিজের রাগ কন্ট্রোল করে। ডিসগাস্টিং মেয়ে। লিসেন, একদম বমি করবা না, করলে কিন্তু এখানেই মাটি খুঁড়ে পুঁতে রেখে দেব। অনু ঠোঁট কামড়ে হালকা হেসে ফেলল। বমি আসলে আমি কি করব? এটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে, তাই না? বমি যে কোনো মানুষের আসতেই পারে, এটা স্বাভাবিক। বমি করলেই কি আমি গেয়ে হয়ে যাব? বমি করা কি খারাপ বলেন? আপনার কি হয় না বমি? সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় ওয়াহিদ। অনু হালকা নড়ে ওঠে। ওয়াহিদ অনুর দিকে ঘুরে তাকে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শাট আপ ইডিয়েট, আর একবার এই নাম নিলে মুখে কস্টিউম মেরে রেখে দেব ইডিয়েট। এই তুমি এত কথা বলার সাহস পাচ্ছ কোথা থেকে বলো তো? আপনিই তো জানতে চাইলেন গ্লাস বন্ধ করলে আমি কি করব, তাই আমি সত্যিটা বললাম যে আমি বমি করে ফেলবো। ওয়াহিদ রাগে অনুর দিকে তেড়ে আসে। অনু ভয়ে গুটিসুটি হয়ে বসে, মুখ চেপে ধরে বলে, আর বলবো না বমির কথা, প্রমিস। ওয়াহিদের তীক্ষ্ণ চোখ দেখে অনু ঠোঁট চেপে ধরে বলে ওঠে, এই যে মুখে তালা দিলাম, আর এই নাম বলবো না, এবারের মতো মাফ করে দেন। ওয়াহিদ কিছু না বলে কপাল ভাঁজ করে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি এসে থামে একটা নদীর ধারে। বাতাসে লবণাক্ত ঘ্রাণ, ঢেউয়ের শব্দে যেন অনুর বুকের ভেতর জমে থাকা ভয় ধুয়ে যাচ্ছে। অনু মুক্ত পাখির মতো আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওয়াহিদ চুপচাপ পকেটে দুহাত গুজে অনুর পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ছেলে এসে বলে, ভাইয়া চা বা কফি খাবেন? ওয়াহিদ ছেলেটার কাছ থেকে 2 কাপ কফি কিনে নেয়। ওয়াহিদ অনুর হাতে গরম কফির কাপ এগিয়ে দেয়, নাও এটা খেয়ে নাও, ঠান্ডা লেগে গেলে আবার ডক্টরের কাছে দৌড়াতে হবে। অনু অবাক হয়ে কাপটা নেই, তারপর মৃদু স্বরে বলে ওঠে, আচ্ছা একটা কথা বলবো? ওয়াহিদ বলে, কি বলবা বলো? অনু বলে, আপনার ঠিক কতগুলো রূপ আছে বলেন তো? আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কখনো রাগী, কখনো বদমেজাজি, কখনো আমায় আঘাত করে কাটা ঘায়ে নুনের ছিটা দেন, মানে মলম লাগিয়ে দেন, আবার ঘুরতে নিয়ে এসেছেন, তবে মাঝে মাঝে আপনাকে আমার হালকা ভালো মানুষ মনে হয়। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তাকায় অনুর দিকে। এত প্রশ্ন ওয়াহিদের মোটেও পছন্দ না, তবুও রাগ সংযত রেখে ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে, আমার কোন দিকটা তোমার ভালো মানুষই মনে হয়? নিশ্চয়ই 20 ম্যাচ, তাই না জান? উফ জান,
তুমি আমার এই দিকটা এত পছন্দ করো? কফির মগে চুমুক দিতে গিয়ে অহিদের কথা শুনে বিষমুঠে খানিক কফি অনুর মুখে পড়ে যায়। হালকা জিভ পুড়ে ওঠে। কাশতে কাশতে অনু বলে ওঠে, অসভ্য লোক, খারাপ লোক, আপনার মধ্যে কোনো ভালো দিক নাই, একদম রাক্ষস। অহিত চোখ তুলে অনুর দিকে তাকালে মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়। অনু ভয়ে ঢোক গিলে কি থুয়ে কি বলে ফেলেছে। এখন যদি রেগে অনুকে তুলে নদীতে ফেলে দেয়? ওদের মাঝে নিঃশব্দে ঢেউয়ের আওয়াজ বাজতে থাকে। দূরে আলোয় ভেসে ওঠে একজোড়া গাংচিল, যেন দুটো হারিয়ে যাওয়া আত্মা, যারা চায় ফিরে পেতে একে অপরকে, কিন্তু জানে তাদের মাঝেও আছে এক অদৃশ্য দেওয়াল। কিছুক্ষণ নীরবতা চলার পর অনু খুশিতে অহিতকে বলে ওঠে, সন্ধ্যা হয়ে এসেছে, চলুন ওই নদীর ধারে পাথরের উপর বসে সূর্য ডুবা দেখি, অনেক আনন্দ হবে। এক মুহূর্তে অনু যেন সকল ভয় ভুলে অহিতের কাছে আবদার করে। অহিত অনুকে ধমক দিয়ে বলে, ওখানে যাওয়া যাবে না, পা পিছলে পড়ে যেতে পারো। কিন্তু অনু শোনে না অহিদের কথা। কোনো দ্বিধা ছাড়াই অনু অহিদের হাত ধরে ফেলে, ছলছল চোখে রিকোয়েস্ট করে বলে, চলুন না প্লিজ, আমি ওখানে সূর্যডোবা দেখতে চাই, নদীর পানিতে পাথর ছুঁড়ে খেলতে চাই, চলুন প্লিজ। অনু অহিদের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। অহিত শুধু অবাক হয়ে হাতের দিকে চেয়ে আসছে। অদ্ভুত, যে মেয়ে তাকে জমের মতো ভয় পায়, অথচ আজ সে মেয়ে সব ভুলে নিজের বাচ্চামো স্বভাবে ফিরে গেছে। হয়তো নিজের হুঁশে নেই, না হলে কখনো অহিদের হাত ধরতো না। অনু পাথরের উপর বসে থেকে এক পা পানিতে ডুবিয়ে দেয়, হাতে কতগুলো ছোট ছোট পাথর তুলে নেয় পানি থেকে। অহিত তীক্ষ্ণ চোখে অনুর পাশে দাঁড়িয়ে থেকে দেখছে অনু ঠিক কি করে। মুখে হাসি নিয়ে নদীর জলে পাথর ছুঁড়ে মৃদু ঢেউ তুলতে তুলতে হঠাৎ অনু বলে ওঠে, জানেন, ছোটবেলায় আমি নদীর ধারে বসে কবিতা লিখতাম আর ভাবতাম একদিন হয়তো এমন কাউকে পাবো যে আমার লেখা কবিতাগুলো পড়বে। অহিত হালকা শীতল হয়ে বলে, পেয়েছো এমন মানুষ? অনু অহিদের দিকে তাকিয়ে বলে, হয়তো পেয়েছি, হয়তো পাইনি, এখনো কিছু বুঝতে পারছি না। অহিত কিছুটা এগিয়ে গিয়ে অনুর পাশে বসে, একদম অনুর গা ঘেঁষে বসে পড়ে। অনুর শরীরে কিছুটা অস্বস্তি হতে শুরু করে, কেঁপে ওঠে অনু। বাতাসে অনুর চুল উড়ে এসে অহিতের মুখে পড়ছে। অহিত হাত বাড়িয়ে সে চুল সরিয়ে দেয়। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়, সময় যেন থমকে যায়। পরক্ষণেই অহিত পেছনে সরে গিয়ে বলে ওঠে, কবিতা বলো, আমি শুনতে চাই। নদীর ধারে লালচে সূর্যটা ঢলে পড়েছে, চারদিকে মিশে গেছে মৃদু আলো। অনু পাথরের উপর বসে পানিতে পা দোলাতে দোলাতে চট করে বলে ওঠে, এই, আপনি সত্যি আমার কবিতা শুনতে চান? অহিত হালকা গলায় উত্তর দিল, হ্যাঁ, কিন্তু বাজে কিছু বললে? অনু মিষ্টি হেসে চোখ বড় করে বুক ফুলিয়ে বলল, না না, একদম সিরিয়াস কবিতা, শুনেন তাহলে। অনু গলা খাকারি দিয়ে শুরু করলো। এক ছিল রাগী বদমেজাজি হাতি, নাম তার উমুক মিয়া, রাগলে তাকে লাগে কিউট মিয়া। অনু যদি হাঁচি দেয় সে বলে ডিসগাস্টিং, আবার অনু ভয় পেলে বলে ওয়াও ইন্টারেস্টিং। রাগ করে, ধমক দেয়, শেষে কিনা কফি কিনে দেয়। এটা কোনো সাধারণ পোলা নয়লা, এ হলো এলিয়েন। কবিতা শেষ করতেই অনু মুখ টিপে হেসে ফেলে। অহিত প্রথমে স্থির হয়ে তাকিয়ে রইল, 1 সেকেন্ড 2 সেকেন্ড, তারপর রাগে কপালের শিরা ফুলে উঠল। হোয়াট দ্য হেল ইজ দ্যাট? এটা কবিতা নাকি মেলা রসিকতা? অহিত গর্জে উঠল। অনু বুক ফুলিয়ে গর্ব করে বলল, আপনার বিশ্বাস হচ্ছে না? এই সুন্দর কবিতাটা আমি লিখেছি, তাই না? আর বিশ্বাস হবেও না। প্রথম প্রথম কেউ বিশ্বাস করতে চায় না যে এত সুন্দর কবিতা আমি লিখতে পারি। একদিন দেখেন, রবীন্দ্রনাথের রেকর্ড ভেঙে দিব। তুমি আমার শাওয়ার কবি হবা। অনু রাগে অহিদের দিকে তাকায়, গাল ফুলিয়ে বলে ওঠে, ছি, মুখের কি ভাষা, দেখে তো শিক্ষিত মনে হয়। শিক্ষিত মানুষের ভাষা এমন গেও হয় বুঝি? আর খবরদার, আমার প্রতিভাকে গালি দিবেন না। রাগে অহিদের চোখে লাল আভা ধারণ করে, চোয়াল শক্ত হয়ে আসে। সবেমাত্র ছেলেটা নতুন নতুন অনুভূতিতে ডুবেছিল, এই বজ্জাত মেয়ে সব পানি করে দিল। রাগে নিয়ন্ত্রণ হারিয়ে অহিত অনুর দিকে ঝুঁকে আসে। অনু ভয়ে পাথরের 2 সাইডে হাতের ভর দিয়ে হেলে পড়ে। ওয়াহিদ নিজের হাত দুটো দিয়ে অনুর হাত পাথরের সাথে শক্ত করে চেপে ধরে। ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনুর নিঃশ্বাস আটকে আসে। বুকের ভিতর ড্রিম ড্রিম আওয়াজ হতে শুরু করে। সে আওয়াজ যেন অহিদের কানেও পৌঁছালো, কিন্তু অহিদের মুখে বিরক্তিকর ভাব। অনু ভয়ে ঢোক গেলে কোনো মতে আমতা আমতা করে বলে উঠল, দেখুন, এটা পাবলিক প্লেস, সবাই দেখছে, সরে যান প্লিজ। শাট আপ ইডিয়েট, আর একটা কথা বললে হাত দুটো পাথরের সাথে পিষে দেব। ওয়াহিদ ঝুঁকে পড়ল অনুর দিকে। তুমি আমার নাম নিয়ে ছড়া কাটো, আমি রাগ করলে তোমার কাছে কিউট লাগে, তাই না বেবি? অনু ভয়ে একটু পেছনে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। হাত যে তার ওয়াহিদের হাতে বাঁধা। ভয়ের তো গলায় বলে উঠল, উফ, দেখছেন, আপনি আমার কবিতা সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছেন। আরে আমি তো কবিতা পারি না, এমনি শুধু মজা করলাম, এবার ছাড়ুন, হাতে ব্যথা লাগছে। অহিদ এবার সত্যি সত্যি রেগে গেল। অনুর হাত আরো শক্ত করে চেপে ধরলো, দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, অনু,
আমি তোমাকে একটু প্রায়োরিটি দিয়েছিলাম, কিন্তু তুমি তার সীমা অতিক্রম করে ফেলেছো। বলো, এখন তোমায় পিষে ফেলি? অহিদের ঠান্ডা হুমকি শুনে পুরো পরিবেশ থমকে গেল। অনুর ভয়টা আরো বেড়ে গেল, চোখে হালকা পানি জমলো। ছলছল নয়নে অহিদের দিকে চেয়ে আসে অনু। অহিদ অনুর চোখে পানি দেখে কপাল কুঁচকালো। অনুকে আর কিছু না বলে ছেড়ে দিল। ছাড়া পেয়ে অনু ধরফর করে পাথর থেকে উঠে দাঁড়ায়। ওয়াহিদ গম্ভীর স্বরে বলল, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলো। অনু মাথা নাড়িয়ে বলে, আর একটু থাকি না, এখনো তো কিছু খাওয়া হয়নি, ক্ষুধা পেয়েছে আমার। অহিদ তীক্ষ্ণ চোখে তাকালো অনুর দিকে। অদ্ভুত, একটু আগে ভয়ে মরে যাচ্ছিল, এখন আবার আমার সাথেই থাকতে চাই। তো আজকের পর্বটা এই পর্যন্ত ছিল। আপনারা বেশি বেশি করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।